জনরোষে আজও জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন কার্যালয় ভাঙচুর। উস্কানিতে বিশৃঙ্খলায় দায়ী ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামায়াত আমির। স্বেচ্ছাসেবক দলনেতাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা। নারায়ণগঞ্জে দলে অনুপ্রবেশের বিরোধিতা করায় খুন। নরসিংদী ও রংপুরে 2 নারী মরদেহ উদ্ধার। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক অন্তর পটুয়াখালী থেকে নিখোঁজ। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বলার জের, অভিযোগ স্বজনদের। বুকিং রেট কমায় চাহিদার 2.5 গুণের বেশি ছোলা আমদানি। প্রতি কেজির দাম নেমেছে 90 থেকে 95 টাকায়। কারসাজি না হলে রমজানে দাম নিয়ন্ত্রণে থাকার আশা। এবং পর্যটকের ঢল নামায় কক্সবাজারের বালিয়াড়িতে জমছে ময়লা আবর্জনা। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় সৈকত পরিচ্ছন্ন রাখার তাগিদ, নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হচ্ছে কর্মসূচি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত হলো একসময়ের ক্ষমতাধর সিটি মেয়রের বাড়িটি। বৃহস্পতিবার রাতে বুলডোজার দিয়ে রাজশাহী নগরী উপশহরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। আরেক উপজেলা বাঘার আরানি পৌরসভার চকসিঙ্গা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও চালানো হয় ভাঙচুর অগ্নিসংযোগ। এর আগে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করেন ছাত্র জনতা। লিটন সাহেবের বাড়ি ভাঙছে, আমরা দাঁড়া দেখছি। ভবিষ্যতে এই বাড়ি এটা থাকবে কিনা এটা বলা যাচ্ছে না, কারণ এখানে এই বাড়িটার উপরে খুব বিশেষ টার্গেট পড়ে গেছে। এদিকে ভেঙে ফেলার তালিকা থেকে বাদ পড়েনি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাও। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে তার বাড়িটিও গুড়িয়ে দেয় জনগণ। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানও গুড়িয়ে দেওয়া হয়। মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মুরাল ভেঙে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কে ফেলে রাখেন ছাত্র জনতা। পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতিও ভাঙচুর করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে অবসরপ্রাপ্ত জেনারেল মঈনুদ্দিন আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। এছাড়া হাতিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়ি। ছাত্র জনতার রোষানলে পুড়ল ঝিনাইদহের কালীগঞ্জের 123 ফুট উচ্চতার টাওয়ার ও শেখ মুজিবের মুরাল। পূর্ব ঘোষণা অনুযায়ী এক্সকাভেটর দিয়ে ভোররাত পর্যন্ত ভাঙা হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়িতে। কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না বলে সাফ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। পালিয়ে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় উস্কানি দাতাদেরই নিতে হবে বলেও জানান তিনি। 2 দশকেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভায় প্রধান অতিথি বক্তব্যে 24-এর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার করেন দলটির আমির। শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামের বিরুদ্ধে 54 বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। অপচেষ্টা হয়েছে দলটিকে নিশ্চিহ্ন করার। স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়। কিন্তু যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন,
তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি 2004 সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিকালে চট্টগ্রাম নগরীর লালদিঘির মাঠে আয়োজিত নগর সম্মেলনে তিনি এই কথা বলেন। এখনও জুলুম, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ হয়নি অভিযোগ করে এসব বন্ধে সংখ্যানুপাতিক হারে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। সম্মেলন শেষে মহানগরের নতুন কমিটি গঠন করা হয়। যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার, আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি? পিআর সিস্টেম নির্বাচন। অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে, সংস্কারগুলি করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন, সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য। নারায়ণগঞ্জ ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হুসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দলীয় নেতাকর্মীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বিএনপিতে যোগ দিতে চেয়েছিল, বাধা দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। জড়িতদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে পিবিআই ও র্যাব। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো হুডি পরা দুই যুবক স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর গুলির শব্দের পর তারা দৌড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন। ভোর 4:30টার দিকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকট একটা শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পরে আমি গ্লাসটা খুললাম। গ্লাসটা খোলার পর দেখলাম দুইটা ছেলে এখানে, ওর ওইদিকে দৌড় দিয়ে যেতেছে গা। তা আমি আবার দৌড়ে দেখি কি আমার চাচা এখানে পড়ে রয়েছে। তা আমরা সাথে সাথে নিয়ে হাসপাতালে চলে যাই। হাসপাতালে তারা মৃত্যু ঘোষণা করে। দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির স্থানীয় অনেক নেতা বিএনপিতে যোগদানের চেষ্টা করছে। এর বিরোধিতা করায় মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে কিছু পতিত সরকারের কিছু লালিত পালিত দোসররা তারা বিএনপিতে নানাভাবে যোগদান করার জন্য চেষ্টা করতেছে। আক্তার, সুমন, রতন তারা বারবার হুমকি দিয়ে আসছে, তারাই এই হত্যার সাথে জড়িত। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তে নেমেছে পিবিআই ও র্যাব। আমরা সেটা নিয়ে কাজ করছি, সিসি ফুটেজ সংগ্রহ করছি এবং আমরা এর মূল আসামিকে শনাক্ত করার চেষ্টা করছি। এর আগে গত বছরের 11 সেপ্টেম্বর একই এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল গৃহবধূর। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঙ্গে দলিল লেখক সোহেল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে দুপুরে সোহেলের সমর্থকরা রাসেলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর করা হয়। রংপুরের পীরগঞ্জে মাথাবিহীন এক নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে পল্লী বড় বদনাপাড়া গ্রামের মরিচ খেতে মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে লাশের মাথা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। নিহত দেলোয়ারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের দেলালপুর গ্রামের রবিউলের মেয়ে। পিরোজপুরে বৃদ্ধার হাত পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। সকালে খেজুরের রস দিতে নাজিরপুরের মৌখালী গ্রামে লক্ষ্মীরানী বাড়িতে যান স্থানীয় নুর ইসলাম শেখ। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী কৃষ্ণা মণ্ডলকে ডেকে আনেন তিনি। পরে ঘরের দরজা ভেঙে হাত পা বাঁধা অবস্থায় লক্ষ্মীরানীর মৃতদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশের ধারণা, শীত কেটে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে লক্ষ্মীরানীকে। দরজা করে তারপরে আমি ঢুকছি ঘরের ভিতরে, আর হেও ঢুকছি। তারপরে ঢুকে কয় কি যে মানে দাদির ডাক দাও, আমি জোরে জোরে ডাকছি, তারা সারা টের পাই না। অন্ধকার ঘরের ভিতরে তারপর দেখা যায় আমি যেই হাত দিয়েছি, তারপর দেখি অনেক ঠান্ডা। তারপরে ভালো করে দেখি যে মুখ আর হাত বাঁধা। এর সাথে মাসুমিনা জড়িত আছে, সাধু জড়িত আছে এবং মিঠু জড়িত আছে, এটা আমার সন্দেহ। মামলা তদন্তে এবং জড়িতদের শনাক্তকরণের জন্য সর্বাত্মকভাবে সকল কার্যক্রম চলছে। মাদারীপুরে ভুট্টা ক্ষেত থেকে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মিজান, এরপর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে মানিকপুরে একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। পটুয়াখালীতে 2 দিন ধরে নিখোঁজ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক রবিউল আওয়াল অন্তর। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরার পথে কলাপাড়া পৌর শহর থেকে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের 6 লেন সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় তার মোটরসাইকেল ও হেলমেট। স্বজনদের অভিযোগ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বলার জেরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা তাকে ধরে নিয়ে যেতে পারে। এ ঘটনায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের 5 কর্মকর্তার নাম উল্লেখ সহ 6 জনের নামে থানায় অভিযোগ করেছেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। এদিকে তার সন্ধানে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি প্রদান সহ 8 দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন অন্তর। আমার স্বামীর জন্য অপেক্ষায় ছিলাম। আমি খালি ফোনটার শব্দ শুই না, দৌড়াই দৌড়াই গেটের সামনে গেছি, কিন্তু তাই দিকে আমার স্বামী আসে নাই। ডিসিডিসিএল প্রতিনিয়তই একটু প্রেশারে এবং হুমকির ভিতরে রাখে, কারণ তারা ক্ষমতাধর এবং লোকালি আমাদের কিছু লোকজন আছে তাদের সাথে আঘাত করে যাতে আন্দোলনটা বানচাল করতে পারে, এই জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই দিয়েছিল। রবিউল আওয়াল অন্তর আজকে এভাবে নিখোঁজ হয়ে যাবে বা গুম হয়ে যাবে, এইটা যে ভাবতে হয় বা এই যে আমাদের দাঁড়াতে হবে, আসলে খুব লজ্জা লাগে। এই বিষয়ে অনুসন্ধান চলছে এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত একটা রেজাল্ট টানার জন্য, এবং আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের নলেজে দেওয়া আছে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় 1 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে 2,63,000 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু জানুয়ারিতেই 97,000 মেট্রিক টন আমদানি হওয়ায় প্রতি কেজি ছোলার দাম 90 থেকে 95 টাকায় নেমে এসেছে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2 মাস আগেও বিশ্ববাজারে অস্ট্রেলিয়ার ভালো মানের প্রতি মেট্রিক টন ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার। বর্তমানে সেই ছোলার বুকিং রেট কমে দাঁড়িয়েছে 680 থেকে 700 মার্কিন ডলারে। 2 মাস আড়াই মাস আগে আমরা বিক্রি কেজি প্রতি 120 টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে 100 থেকে 95 টাকায়। এটার মূল কারণ হচ্ছে প্রতি টনে ডলার প্রতি প্রায় $200 কমেছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে 2024 সালের পুরো বছরে 1,66,000 মেট্রিক টন ছোলা আমদানি হলো। চলতি বছরের জানুয়ারি মাসে এককভাবে 97,181 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এক্ষেত্রে সিন্ডিকেট যদি না কাজ করে থাকে এবং সরকার যদি যথেষ্ট এখানে কন্ট্রোল করতে পারে, সাধারণ মানুষ খুবই রিজনেবল প্রাইসে ছোলা কিনতে পারবে বলে আমরা আশা করছি। পাইকারি পর্যায়ে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির জবা ও সূর্যমুখী ব্র্যান্ডের ছোলার দর 102 টাকা। অবশ্য এই ছোলা এক মাস আগেও 122 টাকায় বিক্রি হতো। পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণে মোটামুটি বাজার সামঞ্জস্যতা আছে, দিন দিন ছোলার দাম কমতেছে। 2 বছর আগে ডলার সংকটের মুখে অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি কমে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তিউনিসিয়া এবং ইথিওপিয়া থেকে আনা ছোলা বাংলাদেশে 100 মার্কিন ডলার বাড়তি দরে বিক্রি করত ভারত। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া থেকে সরাসরি ছোলা আসার পরিমাণ বাড়ায় বন্ধ হয়ে গেছে ভারতের এই কৌশল। অ্যাভেলেবেল এলসি করতে পারত না গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক ছাড়া। বর্তমানে আল্লাহর রহমতে এখন ছোট বড় সবাই এলসি করার সুযোগটা পাচ্ছে, সেই জন্য গিয়ে অ্যাভেলেবেল এলসি হওয়ার কারণে ছোলার বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে। রেকর্ড আমদানি হলো কৃষি পণ্য হিসেবে ছোলা আমদানিতে কোনো শুল্ক পায় না চট্টগ্রাম কাস্টম হাউস। আসন্ন রমজানে বাজারে যেমন ছোলার সংকট হবে না, তেমনি দামও থাকবে নিয়ন্ত্রণে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে লাখো পর্যটকের ঢল নেমেছে। এতে বালিয়াড়িতে জমছে ময়লা আবর্জনা। পরিবেশ বিপর্যয় থেকে সৈকতকে রক্ষায় পরিচ্ছন্ন রাখার তাগিদ ভ্রমণ পিপাসুদের। শেষের দিকে শীতের আমেজ, এরপরও পর্যটকের কমতি নেই সৈকত শহর কক্সবাজারে। নোনা জলে বালুচরের ছোঁয়া পেতে ঢল নেমেছে সাগর পাড়ে। সমুদ্রের নীল জলরাশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বালুচরেও কমতি নেই আনন্দের। পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে উৎসবে মেতেছেন পর্যটকরা। সুযোগ ছুটি অবসর মিলে তখনই তো আমরা আসি। পরিবার নিয়ে ভালো কাটাইতেছি ইনশাআল্লাহ। একদম রিল্যাক্স ফিল করে পরিবারকে সময় দেওয়া যায়। চেষ্টা করতেছি যে ওইরকম সময় পার করার জন্য বন্ধু বান্ধবদের সাথে। এদিকে পর্যটকের ঢল নামায় বালিয়াড়িতে স্তূপ জমেছে ময়লা আবর্জনার। কলার শুকলা দেখা যায়, পলিথিন, তারপরে বোতল, এগুলো খুবই দুঃখজনক। একটা যে পরিবেশ বলতে একটা কথা, ওইটা নাই বিচে। পর্যটকদের নিরাপত্তায় রয়েছে সব ধরনের ব্যবস্থা। শীতের মৌসুম যেহেতু সিজন, প্রচুর পর্যটকের সমাগম হয়েছে এবং সমুদ্র শীতল আছে। আমরা সতর্ক অবস্থানে আছি যাতে পর্যটকরা কোনো অবস্থাতেই বিপদে না পড়ে। অনুরোধ করে লাইফগার্ড সার্ভিস এরিয়াতে গোসল করার জন্য অনুরোধ করতেছি। অনেকে মানতেছে, অনেকে মানতেছে না। সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারে পর্যটকরা ঘুরে দেখেন ঝিনুক মার্কেট, মেরিন ড্রাইভ, পাতুয়ার টেক, মিনি বান্দরবন, হিমছড়ি ও পাথুরে সৈকত ইনানি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ফরিদপুর শহর রক্ষা বাঁধের পাশে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। এতে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও তীরবর্তী জনপদ। তবে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। রাতের আধারে এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে, পরে ট্রাকে তা পরিবহন করা হচ্ছে অন্যত্র। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক চক্র। রাতে মাটি কেটে দিনে এক্সকেভেটর ও ট্রাকগুলো রাখা হয় নদীর অদূরে, আর শ্রমিকরা থাকেন লোকচক্ষুর অন্তরালে। বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়িগুলো। এরই মধ্যে ওই এলাকায় শুরু হয়েছে ভাঙন। রাতে কাটে, দিনের বেলা কোনো কাটার কোনো সিস্টেম নেই। কঠোর শাস্তির ব্যবস্থা চাই, আর আমাদের এখানে যাতে না কাটতে হবে সেই ব্যবস্থা যেন প্রশাসন নেয়। এলাকাবাসীর অভিযোগ পেয়ে চলতি সপ্তাহে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, মাটি কাটা বন্ধ না হলে ধসে যেতে পারে বাঁধ। তবে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে বালু, মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। 2014 থেকে 15 অর্থ বছরে 165 কোটি টাকা ব্যয়ে 10.5 কিলোমিটার ফরিদপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার। সময় সংবাদ, ফরিদপুর। প্রথম শ্রেণীর হলেও মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন, তাই দুটি মহাসড়কের পাশে ফেলা হচ্ছে আবর্জনা।
7 বছরেরও বেশি সময় ধরে এই কার্যক্রম চালায় ক্ষুব্ধ যাত্রী চালক এলাকাবাসী। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এদিকে শীঘ্রই নতুন ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সাদা তাকানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট। মাদারীপুর শহরের শকুনি মৌজায় গণপূর্ত বিভাগের অফিস, এর সামনে এখন ময়লার ভাগাড়। অথচ মাদারীপুর শরীয়তপুর মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। একই চিত্র সড়কটির 4 লেনের খাগদি এলাকায়। এখানে জমানো ময়লা পুড়িয়ে ফেলায় বাতাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে। গন্ধে এখানে টেকাই যায় না, আইসা 2-3 ঘন্টা কাজ করে চলে যায়, আবার ময়লা ফেলায়, এইভাবে হইতাছে। ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় 7 বছর ধরে ফেলা হয় বর্জ্য। পাহাড় সমান উঁচু হয়েছে এই ময়লা। এগো বাসার সামনের ময়লা আমার বাসার সামনে পালায়, আমি কি সিটি কর্পোরেশনের ট্যাক্স দিই না? বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা এটা সরকারের কাছে আমাদের বিশেষভাবে আবেদন। পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে 69 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বছর খানেক আমাদেরকে বিকল্প ব্যবস্থা খুব অচিরেই আমাদেরকে সন্ধান করতে হবে, যেখানে আমরা আপাতত ডাম্পিং করতে পারি। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছেন। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। 150 বছরের পুরনো এই পৌরসভায় দীর্ঘদিনেও গড়ে ওঠেনি ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশে এভাবে ময়লা ফেলায় পৌরসভার অব্যবস্থাপনাকে দুষছেন ভুক্তভোগীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আলোর নিচে অন্ধকার। মাত্র 100 মিটার সেতুর অভাবে মুন্সিগঞ্জ জেলা শহরের একটি বড় অংশ বিচ্ছিন্ন। এতে ন্যূনতম পৌর সুবিধা থেকেও বঞ্চিত কয়েক হাজার বাসিন্দা। দ্রুতই সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ভোরের কুয়াশার মধ্যেই ঝুঁকি নিয়ে বাঁশের সেতু পারাপার। শিক্ষার্থী ও কর্মজীবী এমনকি উৎপাদিত পণ্য নিয়েও নড়বড়ে এই সেতু ব্যবহারে বাধ্য হচ্ছেন। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মোল্লার চরের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এই কাঠ বাঁশের সেতু। উঁচু নৌযান চলাচলের জন্য মাঝখানের অংশটি খোলা রাখা হয়েছে। ধলেশ্বরীর শাখা কালিদাস নদী মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে মোল্লারচর এলাকা। শুধু সেতুর অভাবে জনপদটি এখনো অবহেলিত। দেখে বোঝার উপায় নেই প্রথম শ্রেণীর পৌরসভার অংশ এটি। নেই পানি ও গ্যাস সংযোগ, অভ্যন্তরীণ সড়কেরও দুরবস্থা। স্কুলের ছাত্রছাত্রীরা আমরা যাইতে অসুবিধা, যাইতে পারি না। একটা অসুস্থ রোগী হয়ে গেলে কোনো বাইসান যাইতে পারি না। অ্যাক্সিডেন্টের একটা ভোগান্তি হয়ে যায়, মানুষ নিচে পড়ে যায় অনেক সময়। এই ব্রিজটা যদি হয়ে যায় তা আমাদের জন্য অনেক উপকার হবে। দেখা যাচ্ছে নির্বাচনের সময় হইলে ওনারা আসতো যেন আমরা ব্রিজ করে দেবো, তোমাকে তোমরা আমাদের নির্বাচন করো, আমরা এই করবো, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিত। আদতে কেউ এই কাজ করে নাই। সেতু নির্মাণ করে এলাকাটি মূল শহরের সঙ্গে যুক্ত করার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। ব্রিজটা অনুমোদন হইতে গেলে একনেকে অনুমোদন হইতে হবে, তবে আশা করি ভবিষ্যতে এটা বাস্তবায়ন হবে। এলজিডির এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের প্রয়োজন হলে তাদের হেল্প নিয়ে আসলে এই ব্রিজটা আমাদের করতে হবে। যেহেতু ওই জায়গাটা আমাদের বিচ্ছিন্ন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 2019 সালের 3 ফেব্রুয়ারি বাঁশ কাঠে তৈরি এই সেতু কয়েক দফা ভেঙে পড়লে দেয়া হয় জোড়াতালি। আলোর নিচে যেন অন্ধকার। স্বাধীনতার 53 বছরেও 100 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হয়নি, যার কারণে 2019 সালে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা সেতু এখন ভাঙাচুরা চলছে জোড়াতালি দিয়ে। তাই দুর্ভোগ লেগেই আছে। মুন্সিগঞ্জের মোল্লাচর থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। এই ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। সকালে শ্যামনগরের নকিপুর থেকে মোটরসাইকেলে করে দাঁতপুরে নিজ বাড়ি যাচ্ছিলেন প্রবাসী হরজত আলী। সুন্দরবন ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের সবচেয়ে দামি খেজুর গুড় মানিকগঞ্জের হাজারী। স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় দেশের বাইরেও রয়েছে চাহিদা। তবে গাছেরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় লাভ কমে গেছে। এই গুড়কে টিকিয়ে রাখতে চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য, রমজান আলীর ছবির রিপোর্ট।
ভোরে সূর্যের আভা ফুটে ওঠার আগেই শুরু হয় গাছিদের ব্যস্ততা। গাছ থেকে রস সংগ্রহ করে তা জাল দেয়া হয় বড় পাত্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলে রস প্রক্রিয়াজাতের কাজ। এক পর্যায়ে নির্ধারিত পাত্রে ঢেলে ঠান্ডা করে তৈরি করা হয় মুখরোচক খেজুর গুড়। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় 4টি ইউনিয়নের 30টি পরিবারে চলছে ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরি। স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় দেশ ও দেশের বাইরেও রয়েছে এর চাহিদা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকায়। এই গুড় অনেক স্বাদ আর এই গুড় অনেক দাম, 2200 টাকা কেজি। সিরিয়ালি পায় না। গাছিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় লাভ কমে গেছে। চাহিদা তো মিটাইবার গেলে তো আমরা কুলাই পারতেছি না। বিশেষে গুড়ের উৎপাদন বৃদ্ধির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। এই বিশেষ ধরনের গুড় উৎপাদনের যে বিশেষ প্রক্রিয়া, পাশাপাশি এই হাজারি গুড়ের নামে যাতে কেউ ভেজাল হাজারি গুড় বিক্রি করতে না পারে সিল তৈরি করে বা অন্য কোনো উপায়ে, সেই বিষয়গুলো আমরা নজর রাখব। জেলা প্রশাসনের তথ্য মতে হরিরামপুর উপজেলায় হাজারি গুড় তৈরির রস আহরণের জন্য মাত্র 3000 খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। খাগড়াছড়িতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী। সকালে গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন 24 আর্টিলারি ব্রিগেডিয়ার গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। তিনি শতাধিক দরিদ্রের হাতে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, খেলাধুলার সামগ্রী, শিক্ষার্থীদের জন্য বই ও নগদ টাকা সহ মানবিক সহায়তা তুলে দেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগের 3 দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে অডিটোরিয়ামের সামনে আয়োজন করা হয় জব ফেয়ারের। পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বেলুন ফেস্টুন উড়িয়ে সভা উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। এবারের সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গণতন্ত্র প্রণয়ন ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সফল করতে নানা উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে পুনরায় এটাকে কি করে আবার পুনর্গঠন করা অত্যন্ত বড় অংশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জনরোষে আজও জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন, কার্যালয় ভাঙচুর। উস্কানিতে বিশৃঙ্খলা দায়ী ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামায়াত আমির। স্বেচ্ছাসেবক দলনেতাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা। নারায়ণগঞ্জে দলে অনুপ্রবেশের বিরোধিতা করায় খুন। নরসিংদী ও রংপুরে 2 নারী মরদেহ উদ্ধার। এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক অন্তর পটুয়াখালী থেকে নিখোঁজ। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বলার জের, অভিযোগ স্বজনদের। এ ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।